দিল্লি সিরিয়াসলি নিয়েছে বিষয়টা। খান সেনারা যেভাবে গিয়ে সেদিন হচ্ছে বাঙালি হিন্দু মা বোনদের উপর অত্যাচার করেছিল, তার সাথে ইন্ডিয়ান আর্মির তুলনা, এটা কি? এ নকশালির মনে হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। ক্ষমতা থেকে চলে যাবেন এইটা ভয়, তৃণমূল আর ক্ষমতায় নাই, উল্টো গিনতি শুরু হয়েছে। কিছু হলেই এদের শুভেন্দু সিন্ড্রোম হয়েছে। শুভেন্দু দেন, শুভেন্দু জ্ঞান, শুভেন্দু চিন্তা মনি, শুভেন্দু ছাড়া তৃণমূল মনিহারা পনি, সারা দিন শুভেন্দু 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 করে যাচ্ছে। উনি বলেছিলেন মিটিং এ দাঁড়িয়ে যে আমার কাছে ABC সব প্ল্যান আছে। সি প্ল্যান মানে যে হচ্ছে ওদের শিক্ষক নয়, সি ক্যাটাগরি স্টাফ বানানো হবে, সেটা আমি এই সেদিন জানলাম। তিনি বলেছেন খুবই ভয়ঙ্কর ব্যাপার। এটা সনাতনীদের বলে দিয়েছেন। ক্ষমতা ছিল অন্য ধর্ম সম্পর্কে বলবেন, নাচাকোদা করবেন। আপনাকে চাকরি দেয়নি কে? আপনাকে কাজ করতে দিচ্ছেন। আমি ওর ছবি দেখি, ও দারুণ অভিনয় করে। ও আজকে এইসব করতে বাধ্য হয়েছে, ওকে করতে দিচ্ছে তৃণমূল। বাপের বেটা তৃণমূল নিয়ে একটা গান লিখতে পারলে না? তুমিও কি ভাই নাম লেখালে নতুন সিপে মূলে? তোর মাসা এইসব পরে বলবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছেন দেশের প্রধানমন্ত্রীকে চোর। মেনে নেবো না কি? কি ভাবেন কি চা খুশি তাই বলা যায়? বিধানসভায় দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীকে চোর বলে দিচ্ছেন, কোনো প্রমাণ নেই। কে চোর তো সবাই জানে। কলকাতার রাস্তা দাঁড়িয়ে জিজ্ঞেস করবেন চোর মানে কি, তৃণমূল মানে কি, লোকে বলে দেবে। প্রধানমন্ত্রীকে টার্গেট করেছেন। আমার প্রশ্ন আপনার কাছে যে কি এমন ঘটে গেল যে আপনি যে দাপটের সাথে বললেন চোর, 5 মিনিট পরে বলছেন আমি বলিনি, বিজেপির লোকেরা বলেছে। কেন? আসলে আপনারা লক্ষ্য করে দেখবেন, প্রথম তো উনি ওইসব বলেছেন, তারপর খবর চলে এসছে যে জেপি নাড্ডা ফোন করেছেন বিরোধী দলনেতাকে। দিল্লি সিরিয়াসলি নিয়েছে বিষয়টা। আপনি বিধানসভার মধ্যে সাংবিধানিক পোস্ট দাঁড়িয়ে বলছেন, একটা বিদেশি শক্তির নাম বলছেন তার নাকি পাদ হচ্ছে ভারতীয় সরকার, ভারতের প্রধানমন্ত্রী। মানা যায়? আপনার কথা, ইউনুসের কথা, পাকিস্তানের কথা সব এক হয়ে যাচ্ছে। বলা যায় সব? ও ব্রাত্য বসুকে গ্রেপ্তার করা উচিত। ব্রাত্য বসুর মাথা খারাপ হয়ে গেছে। ও নাটক করে তো, এটাও হয়তো নাটক। দেখবেন যেই দিন 26-এ সরকার থেকে চলে যাবে, প্রথম ও বলবে যে আমি এসব বলিনি, আমাকে বলতে বাধ্য করা হয়েছিল। আপনি ভাবুন, খান সেনারা যেভাবে গিয়ে সেদিন হচ্ছে বাঙালি হিন্দু মা বোনদের উপর অত্যাচার করেছিল, তার সাথে ইন্ডিয়ান আর্মির তুলনা, এটা কি? এ নকশালির মনে হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। আরবান নকশালি অ্যাপ্রোচ, এটা এডুকেশন মিনিস্টারের কথা। এটা এই জন্য তো কলকাতার ইতিহাসে যখন সুরাবর্দীরা অপারেশন চালিয়েছিল, সেই ইতিহাস পশ্চিম বাংলার ঐতিহাসিক কোনো বইতে পড়ানো হয় না। কেন পড়ানো হয় না? কেন বাংলাকে যেভাবে পাকিস্তানে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র হয়েছিল, সেটা আটকানোর চেষ্টা করেছিলেন শ্যামাপ্রসাদ এবং আটকে দিয়েছিলেন। হিন্দু হোমল্যান্ড তৈরি হয়েছিল। এটা কেন পাঠ্যপুস্তকে আসবে না? কেন ফ্যাক্ট আমরা জানতে পারবো না? দেখছেন সিনেমা বন্ধ করে দিয়েছে, পুলিশ গিয়ে সিনেমার তাক খুলে দিয়েছে। দাঁড়ান, এখনো সবে শুরু করেছি। শাসক দল, ওটা একটা শাসক দল? ওটা পুরো কোন দল? বিধানসভার মধ্যে শঙ্করদাকে যেভাবে মেরে তুলে নিয়ে গেছে, হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আপনি ভাবুন, আমাদের বঙ্কিমদা এমএলএ চাকদা, তার বুকে স্টেন বসানো আছে। আর একটু হলে তো বঙ্কিমদা আমাদের এমন মানে ভয়ঙ্কর একটা কিছু ঘটে যেত। অগ্নিমিত্রাদি হাসপাতালে ভর্তি। এ কি কি চেয়েছিলেন? এত হিংসা? 60টা এমএলএ সামলাতে পারছেন না। 2021-এ পুরো কাউন্টিং চুরি করেছিলেন বলে, না হলে তো আমরাই ক্ষমতায় আসি। এবারে আমরা আসবো, বুঝতে পেরে গেছেন, মাথা খারাপ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন এরপরে রীতিমতো আপনাদের উদ্দেশ্যে যে আপনাদের দলে কোনো প্রতিনিধিকেই মানুষ আর পাঠাবে না বিধানসভায়, কি বলবেন? শূন্য হয়ে যাবে। দেখুন, মানুষ সম্পর্কে সব থেকে কেউ যদি পশ্চিমবাংলায় ভালো বোঝেন, রিড করতে পারেন, আমার মতে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি এটা খুব ভালো করে রিড করতে পারছেন যে 1.5 কোটি বেআইনি ভোটার SIR এ কাটা গেলে কোনোভাবেই উনি ক্ষমতায় আসবেন না। 91টা আসনে আমরা লাস্ট লোকসভায় জিতেছি, বাকি 80টা আসনে আমরা 1 থেকে 12,000 ভোটে হেরেছি। 88,000 বুথের মধ্যে আপনি লক্ষ্য করে দেখবেন হচ্ছে একটা বুথে প্রায় 50-60টা মৃত ভোটার, আর এইসব জালি ভোটার নিয়ে ওটা প্রায় 100-র উপরে চলে যাবে।
তো 1.5 কোটি ভোটার বাদ গেলে তৃণমূল 148-এ ক্ষমতায় আসে, সেটা উনি সব থেকে ভালো বোঝেন। এবং যেভাবে অ্যান্টি এস্টাবলিশমেন্ট হয়েছে, যেভাবে মানুষ উন্নয়ন দেখতে পাচ্ছে, আমরা এখানে রাজ্যে ক্ষমতায় নেই, প্রতি মাসে প্রধানমন্ত্রী আসছেন, প্রতি মাসে একটা করে উন্নয়নের কাজ হচ্ছে, প্রতি মাসে আমরা একটা করে উপহার মানুষের জন্য দিচ্ছি। লাস্ট কি দিলাম? লাস্ট দিলাম মাত্র 10 টাকা খরচা করবেন, ড্যাং 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 চলে যাবেন শিয়ালদা থেকে ধর্মতলা মেট্রো করে। কেউ ভেবেছিল কোনোদিন ইতিহাসে? কোসমিনকালে কেউ ভেবেছিল? আমাকে তো সবাই বলতো যে স্বর্গ মর্ত পাতালের নাম হচ্ছে দমদম, আমি সেই আশায় রাখতাম। তারপর আমি একদিন দমদমে গিয়ে দেখলাম কোথায় কি পাতাল, পাতাল রেল তো এয়ারপোর্টের 100 কিলোমিটার আগেই শেষ। কিন্তু সেটা জুড়ে দিলেন কে? সেটা পারফর্ম করে দিলেন কে? দেশের প্রধানমন্ত্রী। আপনি ফ্লাইটে করে নামবেন, এসিতে বসবেন, মেট্রো রেলে ড্যাং 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 করে বাড়িতে পৌঁছে যাবেন, কলকাতার যে কোনো প্রান্তে চলে যাবেন, জ্যান জট সব ছাড়িয়ে। কে করে দিয়েছেন? প্রধানমন্ত্রী। এই উন্নয়নের একের পর এক কাজ হচ্ছে, শুধু একা কেন্দ্র সরকারে রয়েছে। যদি রাজ্যে চলে আসে তাহলে দুটো সরকার মিলে কোন জায়গায় ট্রেন নিয়ে যাবে, পুরো বুলেট ট্রেনের মতো উন্নয়ন চলবে। ভয় পেয়েছেন? কিসের পাবলিসিটি? পাবলিসিটি স্টান্ট হচ্ছে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে দিয়ে শুধুমাত্র নিজে বক্তৃতা দেবেন বলে, সেই বক্তৃতা টিভিতে দেখানো হবে বলে অগ্নিমিত্রা পালের বক্তৃতা এডিট করে কেটে দিয়ে মিডিয়াকে অ্যালাউ করা শুধু ওনার বক্তৃতার সময়। দিস ইজ কল্ড পাবলিসিটি স্টান্ট। মুখ্যমন্ত্রী যদি ইকুয়াল জাস্টিস দিতেন, যদি স্পিকার, অনারেবল স্পিকার ইকুয়াল জাস্টিস দিতেন, তাহলে অগ্নিমিত্রা পালের বক্তব্য আমরা টিভিতে দেখতে পেতাম। পেয়েছি। উনি অ্যালাউ করেছিলেন কেন ওই দিন? এই কারণে উনি অ্যালাউ করেছিলেন। আজকে গন্ডগোল পাকিয়েছেন কেন? কারণ আপনি লক্ষ্য করে দেখবেন জিএসটিতে সাধারণ মানুষকে সব থেকে বেশি রেমেডি দিয়েছে কেন্দ্র সরকার। এবার রেমেডিতে জিএসটিতে রাজ্যের তো রোজগার কমে গেছে, মদ বেচে তো আর টাকা তুলতে পারবে না। এইবার খালি দেখবেন পশ্চিম বাংলায়, বিহারে তেলের দাম কম, পশ্চিম বাংলায় বেশি, হই হই করে তেলের দাম বাড়িয়ে দেবে। ওই যে টাকাটা কম হয়েছে ওই টাকাটা তো আবার তুলবে, সেই টাকাটা তুলবে কোত্থেকে? সাধারণ মানুষের উপর চাপ বাড়িয়ে দিবে। ভয়ঙ্কর ভয়ঙ্কর তৃণমূল কংগ্রেসের প্ল্যান। মোদি, পুতিন এবং শি জিনপিং। হ্যাঁ, মোদি, পুতিন, শি জিনপিং সবাইকে টার্গেট করে যাচ্ছেন বিধানসভায় বসে। কেন? কারণ জেনে রাখুন, ওনার মনে আতঙ্ক এসছে, উনি আর ক্ষমতায় থাকবেন না, ক্ষমতা থেকে চলে যাবেন, এইটা ভয়। তৃণমূল আর ক্ষমতায় নাই, উল্টো গিনতি শুরু হয়েছে। আর তো 6 মাসের গল্প, তারপরে তৃণমূল তো ব্যাস শেষ। সেই জন্য এখন যাকে পাচ্ছে বলে যাচ্ছে। আবার আজকে তো মোটামুটি আমেরিকার যা আবহাওয়া, তাতে মাল ফুল পাল্টি। নরেন্দ্র মোদী তো দেখিয়ে দিলেন আওয়াজ, ধমকানি। তৃণমূল ক্ষমতায় থাকবে না ভাই। আবার আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এসআইআর হবে, এসআইআর হবে, এসআইআর হবে, ব্যাগ গুছিয়ে বাড়ি চলে যেতে হবে। আপনি মারামারি করুন, গন্ডগোল করুন, মানুষ চিঠি বিরক্ত। মানুষ তৃণমূল দেখলে এবার ভোট দিবেনি, অন্য জায়গায় ভোট দেবে। আর কাউন্টিং আপনি লুটতে পারবেন না, কাউন্টিং তো লুটেছে অফিসারদের দিয়ে। এবারে তো সব অফিসার আমরা বাইরের থেকে আনাবো। যত কাউন্টিং হবে, দরকার হলে হাইকোর্টে গিয়ে পার্টি করে আমরা বলবো বাইরের থেকে লোক দাও। কাউন্টিং এ রাজ্যের অফিসার রাখা যাবে না, এদের রাখলেই এরা চুরি ডাকাতি করে সার্টিফিকেট নিয়ে নেবে। আমরা সেই চিত্র পূর্বে দেখেছি সবুদা। এই প্রসঙ্গে একটা কথা বলবো যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম রাহুল গান্ধী, তিনি রীতিমতো নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটি ভিডিও পাবলিশ করেছিলেন। রীতিমতো লিখিত দিন। ওই রাহুল বাবুর গল্প আমাদের শোনাবেন না, গল্পের গরু ওর গাছে উঠে গেছে। আপনি ভাই লিখিত দিন না, আর রিটিন কমপ্লেন করুন না। এই যে বড় বড় ডায়লগ দিচ্ছেন, আপনার রিপ্রেজেন্টেটিভরা ইলেকশন কমিশন গিয়ে রিটিন দিতে বলুন যে আমি এটা মানবো না, পার্টি রেজিস্ট্রেশন থাকবে না। ডায়লগ। আর আমাকে একটা কথা বলুন, রাজ্যে তৃণমূল কংগ্রেসের কথা ছেড়ে দিন, রাজ্যের যারা কংগ্রেস, পশ্চিমবঙ্গ কংগ্রেস তৃণমূল অনুমোদিত, তারা তো সরাসরি এই রাজ্যে চাইছে যে বেআইনি ভোটারের নাম বাদ যাক, তারা এসআইআর চাইছে, কংগ্রেস। আর তৃণমূল বলছে আমি এসআইআর চাই না, একটা ভোট কাটা যাবে না। আর দুজন দিল্লিতে গিয়ে রাত্রে নৈশ ভোজ করছে। এদের উপর ভরসা রাখবেন? এদের হাতে দেশ সুরক্ষিত? পশ্চিমবাংলাটা কাশ্মীর বানাতে চায়, আমরা হতে দেবো?
ব্যাগ ট্যাগ গোছান, সময় এসেছে, পরে তাড়াহুড়োয় এফআইল ওফাইল দপ্তর থেকে টানতে হবে, বাইরে সেন্ট্রাল ফোর্স নেমে যাবে, বিপদ হবে। এখন থেকে গোছান, যা এতদিন করেছেন কাণ্ড কারখানা 13-14 বছরে, সেগুলোকে ঠিকঠাক করে দিয়ে যান। আমাদের সরকার এলে সব ফাইল টানবে, বিপদে পড়ে যাবেন, এগুলো রেডি করুন। শঙ্কুদা, এত কিছুর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দলবদ্ধ নেতাদেরকে সতর্ক করছেন, বলছেন যে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের উদ্দেশ্যে তিনি বলছেন। আপনি বড় কথা বলুন, দল বদলু নেতারা ভালো না দল ভাঙা নেতারা ভালো? যারা দল বদল করেছে তারা কোনো না কোনো কারণে, রাজনৈতিক কারণে দল বদল করেছে। তাকে দল বদলালেই আপনারা গদ্দার বলে তৃণমূল চিৎকার করছে। আর যারা দল ভেঙে ফেলছে তাকে কি বলবেন? মহান। কংগ্রেস ভেঙে তো তৃণমূল হলো না, তাকে কি বলবেন? বলছেন ইডি সিবিআই থেকে বাঁচতে তৃণমূল ছেড়েছেন, তখন টাকার ব্যাপার। আরে গ্রামের দিকে চলে যান, হাজার হাজার কর্মী আমাদের ভারতীয় জনতা পার্টির, আচ্ছা ছেড়ে দিন, হাজার হাজার কর্মী সিপিএম এর, হাজার হাজার কর্মী এসইউসিআই, হাজার হাজার কর্মী যে কোনো রাজনৈতিক দলের কথা ছেড়ে দিন, যে কোনো প্রতিবাদী তার রাজনৈতিক প্রতিবাদী মত এলাকায় রাখতে পারে না তৃণমূলের জন্য। তিনি পুলিশের ভয়ে যা করান গ্রামে গ্রামে, তিনি বলছেন লোকে এজেন্সির ভয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। আপনার পুলিশ কি করছে খবর নিন। টান্ডাই মান্ডাই করে কি করেছেন কাণ্ড গ্রামে গ্রামে। মুখ্যমন্ত্রীকে দেখা গেল বিধায়কদেরকে কেউ কথা শুনছে না। এটা হরিয়া রঙ্গমঞ্চ, যে যেরকম খুশি করছে। ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ফিরে যাও, কেউ কথা শুনছে না। তৃণমূলের বেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কিস্তি দিয়ে দিচ্ছে কাকে না কাকে। আপনি ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম করে বলতে হচ্ছে হুমায়ুন এরকম করবে না, হুমায়ুন মানছে না। আমি যা খুশি বলবো, আমি হুমায়ুন বলছে। আমি দেখলাম, তুমি শুনলাম, বলছে নির্মল করবে না এরকম। সিনিয়র লোক নির্মল কাকা, হ্যাঁ আমাদের আরজি করে গেছে নির্মল কাকা, সে হলো কেস। তারপর সেই থেকে তার খুবই চাপ। তারপর তার আবার গিয়ে একটা প্রাইমারিতে কেস হয়েছে পারিবারিক, তো তাকে বলছে নির্মল তোমাকে আমার লাগবে না, আমি একা লড়ে নেবো, তোমরা বসো। তার তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানে লাগছে না, তাদের দিদিমণি সাইডলাইন করতে যাইছে, তাই জন্য বলছে হুমায়ুন তুমি বাদ, মানে প্রায় আর কি, তোমাকে আমার লাগবে না, এসব গুরুত্বহীন, চলো হটাও। কিন্তু তাও তারা কথা শুনছে না। আমি তো দেখলাম, ছবি দেখবেন, দিদিমণি এত পরিশ্রম করতে হচ্ছে, বলছে তোমরা প্লিজ শান্ত থাকো, তোমরা করো না, আমি বলো না বল, কেউ কথা শুনছে না। তৃণমূলেরা হারিকিরি ব্যাপার চলছে, যে যা পাচ্ছে করছে। তাপস তোমার লজ্জা থাকা উচিত, তুমি আর কথা সে বলেছে, সে এত টেনশনের ব্যাপার, দু একটা তো ভুল হবে। তাপস সেখানে ছিল না, তাও তাপসের একটা ভূত দেখা যাচ্ছে। মানে তাপস মানে ইয়ে হতে পারে, রাজারহাটে ওদের তাপস, মানে আমাদের তাপস চ্যাটার্জি জিম্বো, তাকে নিয়েছে তো দলে, সে এমএলএ কিনা আমি জানি না, ছিল। সে ওই তাপস দল বদল করেছে না, ও তো আগে সিপিএম ছিল, সেই তাপসের কথা বলেছে। আপনি আমাদের তাপসদার কথা ভাববেন না, আর যদি ভাবে তাহলে বুঝতে হবে তাপসদার ভূত দেখছে এখনো, চারিদিকে তাপসদা ঘুরে বেড়াচ্ছে। এরা তো অনেকের ভূত দেখে, সব থেকে বেশি দেখে শুভেন্দুদার ভূত। কিছু হলে এদের শুভেন্দু সিন্ড্রোম হয়েছে। শুভেন্দু জ্ঞান, শুভেন্দু চিন্তামণি, শুভেন্দু ছাড়া তৃণমূল মণি আর আপনি, সারা দিন শুভেন্দু করে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনাদের দল বিজেপি তাদের দেশে, যে এরা দেশের সবচেয়ে বড় ভোকার পার্টি, দেশ বিক্রি করছে, ভোট কারচুপি করছে, লজ্জা নেই। দেখুন, এত কিছু বলবার পরেও এতগুলো স্টেটে বিজেপি সরকার চালাচ্ছে, কেন্দ্রের সরকার চালাচ্ছে, তার মানে ওনার কথা কেউ শুনছে না। আর কদিন পর বাংলায় সরকার চালাবে, তখন উনি আবার দেখুন, বিরোধী নেত্রী হিসেবে উনি যতটা সফল, মুখ্যমন্ত্রী হিসেবে উনি অতটা সফল কিনা এই নিয়ে সন্দেহের অবকাশ আছে। তাই আবার উনি বিরোধী নেত্রী হবেন, এটাই মানুষের বোধহয় আশা, যে ওইটাই করুন, ওটাই ভালো ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সবসময় গণতন্ত্রের কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে গণতন্ত্রকে সঠিকভাবে জীবিত রাখতে হবে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে গণতন্ত্র মানে হচ্ছে 6 বার বিরোধী দলনেতাকে সাসপেন্ড করো। গণতন্ত্র মানে হচ্ছে বিরোধীদের কেউ বলবে না, আমি একা বলবো। গণতন্ত্র মানে হচ্ছে সরাসরি বিরোধী কোনো নেত্রীর বক্তব্য থাকলে তাকে 5 নম্বর জায়গায় 4 নম্বরে ডেকে দিয়ে ডিসকোয়ালিফাই করে দাও। দিস ইজ কল্ড গণতন্ত্র।
গণতন্ত্র মানে হচ্ছে মার্শাল দিয়ে মেরে পিটিয়ে হচ্ছে বিধানসভা থেকে বাকিদের বের করে দিয়ে আমি যা খুশি তাই বলবো। দিস ইজ কল্ড গণতন্ত্র। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতেন, এবারে একদম খোদ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল যে বিজেপিকে শূন্য করে দেবো একদম রীতিমতো। এটা কিরকম কথা? দেখুন, শূন্য খুবই ইম্পর্টেন্ট। ওদের লক্ষ্য শুধু শূন্যতে, কিন্তু আমাদের লক্ষ্য শূন্যর আগে কি কি বসবে তাতে। ওনারা শূন্যতেই থাকবেন, আমরা আগের গুলো বসিয়ে নেব। আমরা জানি সম্ভবত 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস, 4 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীকে দেখা গেল শিক্ষক দিবস। উনি যেদিন যেদিন মনে করবেন সেটাই হবে, আপনি ঠিক করবেন নাকি? উনি মনে করলেন পশ্চিমবঙ্গের জন্মদিন হচ্ছে পয়লা বৈশাখ, তাহলে পয়লা বৈশাখ। উনি মনে করলেন যে পিতৃপক্ষে দুর্গাপূজার সূচনা হবে। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনার শাস্ত্রে যাই থাকুক উনি ঠিক করে দেবেন কি হবে। ধরুন বিসর্জনের দিন আছে অমুক দিন, উনি বলবেন আজ হবে না, হবে না। কর্তার ইচ্ছায় কর্ম। বলার মতো একটা কথা বলছিলেন যে বিধান রায় যদি বাংলার উপকার হন, মমতা বন্দ্যোপাধ্যায় নব্বই উপকার, সেই নব্বই উপকারের মতো। দেখুন, অ্যাকচুয়ালি এইটা করতে হচ্ছে কেন, নিজস্ব ব্র্যান্ড তার মানে এফেক্টেড হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নিজস্ব ব্র্যান্ড, সততার প্রতীক, সেটা দিয়ে তাহলে কাজ হচ্ছে না বলেই একাধিক ডিপেন্ডেন্সি ব্র্যান্ডের উপর যেতে হচ্ছে। এই যে দেব টেপকে নামাতে হচ্ছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের যা রাজনৈতিক প্রতিপত্তি ছিল সেটা কি কিছু কম পড়িয়াছে, যে কারণে এইসব ফিল্মের আর্টিস্ট দেব এইসবকে দিয়ে লোকজন ডেকে মেকআপ করতে হচ্ছে? আমি জানতে চাই। আর মাঝে মধ্যে এসব আমার আশ্চর্য লাগে। যিনি সিপিএম এর বিরুদ্ধে এত লড়াই করলেন, তার নিশ্চয়ই ব্র্যান্ড এফেক্টেড হয়েছে। এত জীবন নষ্ট করে দেওয়ার পর এখনো দাগিদের হয়ে সওয়াল, এসএসসি মামলায় রাজ্যের উপর রেগে আগুন সুপ্রিম কোর্ট। আমি তীব্র ভর্ৎসনা করি। আর কি বলছেন? উনি বলেছিলেন মিটিং এ দাঁড়িয়ে যে আমার কাছে ABC সব প্ল্যান আছে। সি প্ল্যান মানে যে হচ্ছে ওদের শিক্ষক নয়, সি ক্যাটাগরি স্টাফ বানানো হবে, সেটা আমি সেদিন জানলাম। তিনি বলেছেন খুবই ভয়ঙ্কর ব্যাপার। এবং এই যে দেখুন আগামী দিন এসএসসি পরীক্ষা হচ্ছে, আপনি দেখুন এসএসসির এই যে প্রথম মামলা হয়েছিল, অভিজিৎ বাবু ছিলেন তখন, প্রায় 7-8 হাজার বেআইনি হচ্ছে লোকের ডিটেল পাওয়া গেছিল, তদন্তে সেসব এসেছিল। হ্যাঁ, হঠাৎ করে দেখলাম যে শেষ সংখ্যাটা নেমে গেল 2000-এ। তাহলে বাকি যে 4000, সে নিশ্চয়ই এই বিকাশ বাবু টাবু সিপিএম এর লয়ারদের কানেকশনে আছে। বিকাশ বাবুরা সেসব পকেটে নিয়ে বসে আছে। এই যে পরীক্ষাটা হয়ে যাবে, তারপর টকাস করে ওই বেআইনি গুলোকে দিয়ে মামলা করাবে। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বলেছে কি, যে একজন বেআইনি লোক যেন পরীক্ষায় না বসে। চেয়ারম্যান আজকেও প্রেস কনফারেন্সে বলেননি যে একজন বেআইনি এখানে বসছেন না। ফলে বেআইনি আইডেন্টিফিকেশন হবে, পরীক্ষা ব্যবস্থায় ত্রুটি বেরোবে, আবার এই পরীক্ষাটা নিয়ে বাওয়াল তৈরি হবে। এইটুকু ম্যাচুরিটি যাদের নেই, অসত্যের বাঁচানোর জন্য এই লেভেলে যারা চেষ্টা করছেন, তারা প্রতিবারের পরীক্ষার সিস্টেমটাই কোশ্চেনের মুখে ফেলে দিচ্ছেন। অযোগ্যরা আবার ঢুকে পড়েছে। কারণ 7,000 যদি তখন নাম্বার থাকে, সে 7,000 নিশ্চয়ই সিস্টেমে ঢুকেছেন, তার দায় কে নিবে? এদের উচিত ছিল বলে দেওয়া, বলেনি কেন? এসএসসি সে কিছু বললো? কিছু বলেনি, বলছে আমি পরীক্ষা নিচ্ছি। যারা ঘোষিত দুর্নীতিগ্রস্ত, যাদের একদম টেন্টেড লিস্টে নাম এলো, তাদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন বেচারা। এত মুখ্যমন্ত্রীর সে এখন বেচারা ফেচারা বলতে হবে বাবা। হ্যাঁ, 63 জন, আমার কাছে খবর 63-64 জন এমএলএ নাকি নাম চলে এসছে। এই যে তদন্ত চলছে প্রাইমারি, দেখছেন না, একজনকে ধরেছে, সে ফোন ফেলে দিয়েছিল, 4 জনকে ডেকে পাঠিয়েছে শিক্ষয়িত্রীকে, যে টাকা কত দিয়েছিলে বলো। তারা সব বলছে। এইরকম তদন্ত হতে হতে তো আরো বেরিয়ে পড়বে। প্রাইমারি নিয়ে তাহলে বিস্ফোরক তথ্য দিচ্ছেন ইতিমধ্যে। কতজনের নাম দিচ্ছে আপনি যদি একবার বলতেন আমাদের দর্শক। 50-60 জনের নাম আছে তো এমএলএদের, যারা সব যাদের রেফারেন্সে চাকরি হয়েছে, তাদের ডাকবে তো তদন্তকারী সংস্থা। তদন্ত তখন চলছে, সবে কানের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, মাথাটাকে ছেড়ে রেখেছে। মাথা পৌঁছতে গেছে, সময়ের অপেক্ষা। বিক্রম বন্দ্যোপাধ্যায়, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সবসময় তারা সব সেটিং, সে তাদের কথা। সিপিএম এর ওকালতির কথা আর আমাকে বলবেন না। যখনই কেউ ধরা পড়বে বলবে আমরা উকিল, আমরা মামলা করেছি, তাই ক্রেডিট আমাদের। আর যখনই ছাড়া পেয়ে যাবে বলবে সব দোষ এজেন্সির। তখন ব্যাটার ছেলেরা সবাই চুপ, দেখবেন ফুল সেটিং। তৃণমূল আর সিপিএম দুজন মিলে পশ্চিমবাংলায় নতুন তৈরি করেছে সিপেমুল। এই সিপেমুল পার্টি বাংলায় একই রকম কায়দায় শিক্ষাটার 12 বাজিয়েছে। আগে সিপিএম বাজিয়েছে,
এখন তৃণমূল বাজাচ্ছে। তাহলে আপনিও কি মানছেন যে প্রাইমারি দুর্নীতি ছাপিয়ে যাবে এসএসসি দুর্নীতিতে? প্রাইমারি তো 30-40 হাজার শুনছি, পরীক্ষা চলে যাবে, কি হবে? ঘরে ঘরে কান্নার রোল। যে কটা প্লেয়ার ওই টাকাগুলো তুলেছে, কাকু আকু পাকু, সেগুলোকে আগে ধরা উচিত, তারাই তুলেছে এই সমস্ত মাল। 50,000 টাকা বিক্রি হবে প্রশ্ন, রেকর্ডিং পেয়েছি, এসএসসি নিয়ে বিস্ফোরক অভিযোগ। শুভেন্দুদা যখন বলেছে নিশ্চয়ই আছে এভিডেন্স, পেয়ে গেছে ফোন। আগামী থেকে আপনারা সামনে আনবেন সেই তথ্য? না না, সে তো দাদা বলেছে, যখন ক্ষমতা নেই তো দাদার বিরুদ্ধে কিছু করার, খালি ডায়লগ দিচ্ছে। আবার দুটো পুলিশকে লাগিয়েছে, কোথায় একটা কাকে বিজেপি সাজিয়ে ধরে টরে বলছে ধরে নিয়েছি আমরা। আসল উদ্দেশ্য হচ্ছে ওই অডিওটা খুঁজছে, পাচ্ছে না, চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে, খুঁজছে। এবারে দুর্গাপূজায় মোট 17টি গান মুক্তি পেতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একদম সম্প্রতি বিধানসভা। সারা বাংলা জুড়ে গান চলছে, এখানে উনি গান গাইছেন। এই জন্য দুষ্টু লোকেরা বলে রোম যখন জ্বলছিল তখন কেউ বাঁশি বাজাচ্ছিল। আমি কখনো বলি না ওনাকে, কিন্তু দুষ্টু লোকেরা তো বলবে। গানে আপনি দেখুন, একটা নতুন ছেলে সে একটা ছড়া বা গান কি একটা বানিয়েছে, যদিও তাতে তার জ্ঞান খুবই কম, সে রাজনৈতিক ভিত্তির উপর ভিত্তি করে বেঁচে থাকতে চায়। তার নাম অনির্বাণ, ভালো গান গেয়েছে আমি দেখলাম, কিন্তু তার 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 সনাতনী ব্যাপার সম্পর্কে জ্ঞান কম। তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত, তাকে গ্রেপ্তার করা উচিত, তাকে ছেড়ে রেখে দিয়েছে। এটা ক্ষমতা ছিল অন্য কোনো ধর্ম সম্পর্কে এই সমস্ত বলবে, এই সমস্ত অসভ্যতম উচ্চিংড়ের মতো নাচ এসব দেখাবে? হ্যাঁ, এটা সনাতনীদের বলে দিয়েছেন। ক্ষমতা ছিল অন্য ধর্ম সম্পর্কে বলবেন, নাচা গোদা করবেন। আপনাকে চাকরি দেয়নি কে? আপনাকে কাজ করতে দিচ্ছেন। আমি ওর ছবি দেখি, ও দারুণ অভিনয় করে। ও আজকে এইসব করতে বাধ্য হয়েছে, ওকে করতে দিচ্ছে তৃণমূল। বাপের বেটা তৃণমূল নিয়ে একটা গান লিখতে পারলে না, উল্টে 4 লাইন কুণাল ঘোষকে তেল, বড় বড় ডায়লগ। তুমি বিপ্লবী লেখক, আরে লিখতে হলে বাপের বেটার মতো টার্গেট করে লেখ। ও তো বামপন্থী, বামপন্থীদের যে সিদ্ধান্তটা এরকম ছিল আমি জানতাম না, আমি ওকে ভালোবাসতাম ও বামপন্থী বলে। ওই অনির্বাণ, ও বামপন্থী ছেলে, ও মেদিনীপুরের ছেলে, আমি শুনেছি যথেষ্ট ভালো অভিনয় করে। আমি ওর একাধিক কাজ দেখেছি, আমি মন্দার টন্দার দেখেছি, যেগুলো দেখে অবাক হয়ে যাওয়ার মতো। ভাই এ কি তোমার জাস্টিস? তুমি আমার ধর্মকে ছোট করছো, টিটকিরি করছো, তুমি সনাতনীকে টার্গেট করছো। ভাই তুমিও সনাতনী, তুমি কোন পরিবারের ছেলে? তুমি উচ্ছন্নে গেছো, আমি তো কই তোমায় টার্গেট করিনি। তুমি অন্য ধর্ম সম্পর্কে বলতে পারো এই 1 লাইন? আমি চাই যে তুমি বিপ্লবী বীর, তুমি বলো পশ্চিমবাংলায় গান লিখে যে আমি চাই পশ্চিমবাংলায় বেঙ্গল ফাইলস দেখানো হোক। বলো বাপের বেটা, দেখি তোমার কত ক্ষমতা। তার বেলা তুমি চুপ, সেটিং এর উচ্চিংড়ে নৃত্য। আই এম সরি ফর দ্যাট। আমি কোনো শিল্পকে ছোট করতে চাই না, কিন্তু এ কি কাণ্ড! আমি দেখুন ভাই, শতরূপের সাথে আমার রাজনৈতিক মতবিরোধ আছে। একটা ছেলে কষ্ট করে বাবার কাছ থেকে টাকা ধার নিয়ে একটা গাড়ি কিনেছে, সে রাজনৈতিক ছেলে, লড়াই করছে। সে তো চুরি ডাকাতি করেছে, প্রমাণ করতে পারবেন? তাকে নিয়ে সমালোচনা করছো, 4টে গান লিখে ফেলেছো। নিজে নামো না, এলাকায় 2টো গিয়ে সিপিএম করো, শতরূপের মতো দিয়ে জ্ঞান দিতে এসো। গান গাইছে, ওই গান গেয়ে 4টে টিকিট নেবে, দিয়ে হচ্ছে ওই আমাদের ওই উচ্চিংড়াটা নাচে। আরেকজন আছে, হ্যাঁ, উত্তরপাড়া এমএলএ হয়েছে, কাঞ্চন মল্লিক, তার মতো অ্যাটিটিউড দেখাবে। এদের কি ভূমিকা আছে রাজনীতিতে? রাজনৈতিক ছেলেদের রোদ জল মাথায় করে মানুষের পাশে থাকতে হয়। 4টে টিভিতে নাটক, যে খেতে দিল না, তোকে কাজ করতে দিল না, টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে ভাড়া বাজিয়ে দিল, তার বিরুদ্ধে আন্দোলন করার ক্ষমতা নেই, গিয়ে অনশনে বসবার ক্ষমতা নেই, 4টে স্টুডিওর সামনে বিক্ষোভ দেখানোর ক্ষমতা নেই, নির্দেশ পক্ষে ওই গানে 2 লাইন লেখবার ক্ষমতা নেই। সনাতনীদের বিরুদ্ধে বড় বড় কথা, ওকে গ্রেপ্তার করা উচিত। ক্ষমতা নেই অন্য ধর্ম সম্পর্কে একটা লাইন বলতে, তোমার জিভ ছিঁড়ে নিত, তোমার বিপ্লব বের করে দিত। তোমার ক্ষমতা আছে বলে তুমি আজকে বলেছো আমাদের বাড়িতে শালগ্রাম শিলা পুজো হয়, আমাদের ভাবাবেগ, আমার ধর্মীয় আবেগকে তুমি আঘাত করেছো, তোমার ক্ষমা চাওয়া উচিত। আমি তোমার গান, তোমার শিল্পকর্মকে রীতিমতো শ্রদ্ধা করে বলছি। আর যদি তোমার মনে হয় তুমি নিরপেক্ষ থাকতে, তাহলে আমি তোমার সমালোচনা বরদাস্ত করতাম সনাতনী হিসেবে, আমি মেনে নিতাম, আমি একসেপ্ট করতাম, আমি ওয়েলকাম করতাম। 4 লাইনের যদি একটা গান লিখতে এই তৃণমূলীদের নিয়ে, দম নেই।
সেটিং এর কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট এসছে নাকি যে একটু চেপে যাও দেখছি, তাই আন্ডারস্ট্যান্ডিং এ চলে গেলে? তুমিও কি ভাই নাম লেখালে নতুন সিপে মূলে? আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে শঙ্কুদা। সাম্প্রতিককালে কৃষ্ণনগরের সভা থেকে মহুয়া মৈত্র বক্তব্য রাখার সময় বললেন যে সারা বছর তৃণমূলই, ভোটের সময় সনাতনী, আর একটা এসপি। দেখুন, দিদি যেভাবে বলেছেন, উনিও তো দিদি না, তৃণমূল কংগ্রেসের অন্যতম দিদি। উনি যে বক্তব্য রেখেছেন তাতে উনি শুধু মতুয়াদের আক্রমণ করেছেন এমনটা না, উনি এসসি এবং এসটি সম্প্রদায়ের মানুষদেরকে টার্গেট করেছেন। উনি ওনার রাজনৈতিক উদ্দেশ্য বিদেহ থেকে একটি মত স্পষ্ট করে বলেছেন যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে তবেই আপনি পরিষেবা পাবেন। ক্ষমতায় এসে উনি এমপি হয়েছেন, কিন্তু দায় আপনি অন্য রাজনৈতিক দলের তিনি নেবেন না। এই রাজনৈতিক চিন্তা ভাবনা শুধু ওনার নয়, সামগ্রিক তৃণমূল কংগ্রেসের। আমরা আপনাদের কথা দিচ্ছি, ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে ক্ষমতায় এলে আমাদের বিরোধী মতের লোকেদেরও সরকারি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো দ্বিচারিতা করব না। যেমন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো ধর্মীয় বিষয়ের উপর ভিত্তি করে কেন্দ্রীয় কর্মসূচি নেন না, আমরাও তা নেব না। এসএসসি পরীক্ষা যারা দিচ্ছেন তাদের জন্য বেস্ট অফ লাক। ভালো করে পরীক্ষা দিন, নিশ্চিন্তে পরীক্ষা দিন, সবার পরীক্ষা ভালো হোক। কিন্তু আমার যে এজেন্সির বিরুদ্ধে এত বড় অভিযোগ, সেই এজেন্সিকে আবার পরীক্ষা দিতে দেওয়া এবং তারাই রেজাল্ট পাবলিশ করবেন, আমি খুবই সন্দেহে আছি। কারণ সেই এজেন্সিও এই হতভাগা একটা অযোগ্য সরকারের হাতে রয়েছে। ফলে সিস্টেম গাফিলতি রয়েছে, সিস্টেমে কাণ্ড কারখানা এরা করতে পারে। তাও লেটস মানে ভগবানের কাছে প্রার্থনা করি যেন অন্তত এতগুলো ছেলের জীবন অন্তত পরীক্ষাটা ভালো। একটু আগে কথা প্রসঙ্গে বলছিলেন যে এসএসসির চেয়ারম্যান প্রেস কনফারেন্স করলেন ঠিকই, কিন্তু নিয়োগ পরীক্ষাতেও কি ঢুকে পড়তে পারেন দাগিরা? এই প্রশ্ন এমনি নিয়োগ পরীক্ষাতে দাগিরা ঢুকে পড়লে তার দায় কে নেবেন? কারণ কমপ্লিট লিস্ট এখনো পর্যন্ত এসএসসি দেয়নি, লিস্ট 1 বলেছে। ইতিমধ্যেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা বলেছেন যে অবিলম্বে আপনাকে সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে হবে। সুপ্রিম কোর্টের ক্লিয়ার নির্দেশ হচ্ছে আপনি একজনও দাগিকেও পরীক্ষায় বসতে দেবেন না। কি করবেন এসএসসির চেয়ারম্যান? বোঝা যাচ্ছে কি হতে চলেছে পরীক্ষা নিয়ে।